নমস্কার। আজকে রয়্যাল একাডেমির পক্ষ থেকে একাদশতম যে আমার ক্লাস একজন শিক্ষক হিসাবে আমি তুলে ধরছি। আজকে আলোচনার উপপাদ্য বিষয় এই পৃথিবীতে কেন এত অশান্তি, সেই অশান্তির মূল কারণ কি সেটা আলোচনার বিষয়। আমরা বিশেষ করে প্রিমিটিভ লাইফ থেকে ইলেকট্রনিকের যুগ পর্যন্ত ইতিহাসের খতিয়ান পর্যালোচনা করে আমরা যেটা জানতে পারছি, বিভিন্ন ঐতিহাসিকদের বিবরণ থেকে, বিভিন্ন বিজ্ঞানীদের ইনভেন্ট থেকে এই পৃথিবী সুরম্য সমাজ ব্যবস্থা কিভাবে গড়ে উঠল এবং কেনই বা এত অশান্তির ঝড় বইছে, তা আমার এই ভিডিও দেখার আগে আমি প্রত্যেক ফলোয়ারকে বলবো, আপনারা চ্যানেলটাকে যারা নতুন, যারা সাবস্ক্রাইব করেননি, লাইক করেননি, কমেন্ট করেননি, শেয়ার করেননি, তাদেরকে অনুরোধ করব আপনারা এই লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করবেন এবং যারা করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং যাতে নতুন করে আরও কিছু আপডেট নিয়ে আসতে পারি, আপনাদের একটা কমেন্ট আমাদের উৎসাহ যোগাবে। তাই অশান্তির মূলে কে রয়েছে তা এখন আলোচনা আমরা করব। কারণ সাহিত্য আমাদের মানুষের মনের মধ্যে কুসুমকে পুষ্পিত করে তোলে। এই কুসুমকে যদি আমরা সুন্দর থেকে সুন্দরতম ভাবে পুষ্পিত করতে পারি, বিকশিত করতে পারি, তাহলে এটা একদিন মানব সভ্যতার সুফল এবং সফলতার কাজে লাগবে। কিন্তু আমরা এটা করছি না। কেন? আমরা সাহিত্য চর্চা যেহেতু করি না, যার ফলে বেশিরভাগ মানুষ ইন্টারনেটের যুগে টেকনিক্যাল বিদ্যার উপরে ঝুঁকি নিয়েছে। তারা অত্যাধুনিক বিজ্ঞানের দানকে গ্রহণ করে সাহিত্যের কথা ভুলে যাচ্ছে। আর সাহিত্য না থাকার ফলে, সাহিত্য গুণ না থাকার ফলে মানুষ তার যে মানবিক গুণগুলি জাগিয়ে উঠতে পারছে না। ফলে পিতা পুত্রের মধ্যে অশান্তি, পরিবার স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি এবং বিভিন্ন জায়গায় পরিবারের মানুষের সঙ্গে নিজস্ব জ্ঞাতি দ্বন্দ্বে লিপ্ত হচ্ছে। কারণ একটাই, তাদের মনের মধ্যে জ্ঞানের যে বিকশিত প্রস্ফুটিত রূপ, সেটা যেটা সাহিত্য মাধ্যমে তৈরি হতো সেটা হচ্ছে না। আর এর মূল পরিকাঠামো ব্যবস্থাপনা কি? সেটা হলো বুর্জুয়া সমাজ ব্যবস্থার থেকে উৎপত্তি হয়ে আজকে মানুষের মন
পেটি বুর্জুয়ায় পরিণত হয়েছে। কারণ এই বুর্জুয়া সমাজ ব্যবস্থার মধ্যে থেকে জন্ম নিয়েছে হিংসা, নিন্দা, তারপর বিভিন্ন রকম ক্রিটিসাইজ। আমরা আমাদের বন্ধুর উন্নতি দেখতে পারি না, আমরা তার ক্ষতি দেখতে পারি। একজন বন্ধু এগিয়ে যাচ্ছে বা একজন ভাই এগিয়ে যাচ্ছে, একজন আত্মীয় এগিয়ে যাচ্ছে উন্নতির শিখরে, আমরা তার হিংসা করছি। এই মূলে রয়েছে বুর্জুয়া চিন্তাধারা। আমরা যদি তাকে আরও এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করি, সেটা কিন্তু করি না। সেটা করলে সে আরও চরম উন্নতির বিকাশ ঘটাতে পারে, সমাজের উন্নতি করতে পারে, সেটা আমরা করি না। এর মূলেই রয়েছে শিক্ষা ব্যবস্থা। বিজ্ঞান ভিত্তিক আলোচনা সঙ্গে সাহিত্য ভিত্তিক আলোচনার প্রয়োজন। শিক্ষার ক্ষেত্রে, শিক্ষার অঙ্গনে বিকশিত হতে পারছে না জন্যেই আজকে মানব সভ্যতার এতখানি অবনতি। বিশেষ করে আমরা জ্ঞান বিজ্ঞানের চর্চা করে আজকে পৃথিবী থেকে চাঁদের দেশ এবং মহাশূন্যে বিভিন্ন জায়গায় গবেষণা করে বিজ্ঞানীরা তার সফল জীবন অর্জন করছে। কিন্তু এই সফলতার পিছনে একটা অন্ধকার দিক। যে শিক্ষা ব্যবস্থা মানব জীবনের কল্যাণে প্রয়োগ হয় না, সেটা কি শিক্ষা ব্যবস্থার মধ্যে পড়ে না। আজকে বিজ্ঞানের দান, অ্যাটম বোম, পারমাণবিক বোম, আরও পারমাণবিক বহু রকম জিনিস, অণুবীক্ষণ যন্ত্রের আপগ্রেড করে এখন বহু একদম মাইক্রো অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হয়েছে। অথচ মানুষের মনকে বিকশিত করার মতো এমন কোনো যন্ত্র আবিষ্কার হয়নি, যেটা একমাত্র করতে পারে সাহিত্য চর্চার মাধ্যমে। তাই সাহিত্য চর্চা বন্ধ হওয়ার ফলে বেশিরভাগ এখন দেখেন মানুষ মোবাইল নিয়েই চলছে, বই পুস্তক পড়ছে না। তার মানে তারা বইয়ের থেকে অনেক দূরে সরে আসছে। বই যেন এখন মোবাইল হয়ে গেছে, অ্যান্ড্রয়েড মোবাইলে সব কিছুই পাওয়া যায়। সেটা আমরা নেব, কিন্তু এমন একটা সময় বের করতে হবে যে সময়ের মধ্য দিয়ে আমরা সাহিত্য চর্চা করব, দৈনিক অন্তত 1 ঘন্টা। তাহলে শুধু আমি সাহিত্য চর্চা করব তা নয়, আমি সাহিত্য চর্চার পরিবেশ তৈরি করব সমাজকে জাগরণ করার জন্য। তবেই তো বিজ্ঞান চর্চা, সাহিত্য চর্চার মধ্য দিয়ে উন্নত বিকশিত মানব সভ্যতা গঠিত হবে। তা না হলে দেশ দেশান্তরে যে বিশৃঙ্খলা দেখতে পাচ্ছেন, আমরা আজকে যে যুদ্ধ বিগ্রহ দেখতেছি, আমরা ইতিহাসের পর্যালোচনা করলে আমরা দেখতে পারবো এটা নতুন কিছু নয়। ধর্মকে কেন্দ্র করে যে যুদ্ধ হয়েছিল তার নাম ক্রুসেড। এই ক্রুসেড কোথায় হয়েছিল? দেখেন, যারা ইতিহাসের ছাত্র, যারা ইতিহাসকে ভালোবাসে, যারা ইতিহাস পড়েছেন, তাদের কাছে আমার জিজ্ঞাসা। কারণ ক্রুসেড হয়েছিল প্রথম ক্রুসেড, দ্বিতীয় ক্রুসেড, এবং সেই ক্রুসেড আজকে কি অ্যাটমিক যুদ্ধে পরিণত হয়েছে, জাতের ধর্মের ভিত্তিতে। জেরুজালেম যীশুখ্রিস্টের জন্মস্থান, কার অধীনে থাকবে? মুসলিমদের অধীনে না খ্রিস্টানদের অধীনে? মুসলিমরা যীশুখ্রিস্টকে ওনাদের ভাষায় নবী ভাবেন, খ্রিস্টানরা খ্রিস্টানি ভাষায় যীশুখ্রিস্টকে কি ভাবেন?
গড ভাবেন। তাহলে যিশুর জন্মস্থান বেথলেহেম শহর, জেরুজালেমে অবস্থান, সেটা কার আন্ডারে থাকবে? এটাকে কেন্দ্র করে পরপর ক্রুসেড হয়েছিল দুটা। সেই ক্রুসেড, সেই মধ্যপ্রাচ্য, যে সেইখানে আজকে এই যে ইসরায়েলের সঙ্গে এই যে যুদ্ধ হচ্ছে ইরানের, এই যে রাশিয়ার সঙ্গে যুদ্ধ হচ্ছে ইউক্রেনের, কোন জায়গাটা? ঠিক ওই যে ভৌগোলিক পরিপ্রেক্ষিতে যে জায়গাটা, জেরুজালেম কোন জায়গাটা, মিশর কোন জায়গাটা, সেটা মধ্যপ্রাচ্য। সেখানে যুদ্ধের প্রাণকেন্দ্র, যেমন ভূমিকম্পের প্রাণকেন্দ্র থাকে, ঠিক ওই। তাহলে আগামী দিনে আমরা কি জানতে পাচ্ছি? অশ্নি সংকেত কিরকম? দুটি ক্রুসেডের পরে আমরা দেখতে পাচ্ছি, ইতিহাস পর্যালোচনা করে, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারপরে এবার অশ্নি সংকেত, ইলেকট্রনিক যুদ্ধ হবে, তৃতীয় বিশ্বযুদ্ধ। তাহলে এর মূল কারণ কি? মূল কারণই হচ্ছে হিংসা এবং জাত পাত ধর্ম ভিত্তিক যে শিক্ষা ব্যবস্থা, মৌলবাদী শিক্ষার চর্চা, এগুলি যতদিন পর্যন্ত মানব জীবনে, মানুষের অন্তর্করণে থেকে মুছে যাবে না। আর এই মোছার কাজটা কে করবে? সাহিত্য চর্চা। সাহিত্য মানুষের সুকোমল বৃত্তিগুলিকে সুন্দর করে জাগিয়ে তোলে এবং পূর্ণ বিকশিত মানুষে পরিণত হয়, এবং জ্ঞানী ব্যক্তির দ্বারা কখনোই সমাজের ক্ষতি হয় না। একজন জ্ঞানী ব্যক্তি, সে হিন্দু না মুসলিম সেটা ভাবে না, সেটা ভাবে কি যে সে কতখানি সমাজ কল্যাণে তার জ্ঞান ভাণ্ডার কাজে লাগছে। আমরা এখানে উদাহরণ হিসেবে আনতে পারি ভারতবর্ষের দ্বাদশতম রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম। তিনি কোন জাতি, কোন বংশে জন্মগ্রহণ করছেন সেটা বিচার্য বিষয় নয়। তিনি বিজ্ঞানের ক্ষেত্রে মিসাইল ম্যান হিসেবে ওনার নামকরণ করা হয়েছে, মিসাইল ম্যান। কেন? তিনি এমন সব বিজ্ঞানের দান দিয়ে গেলেন যা ভারতকে একটা শক্তিধর দেশে পরিণত করলেন, অগ্নি 5 আবিষ্কারের সূত্র দিয়ে, এবং আবিষ্কার করে দেখিয়ে দিলেন। তাহলে সেখানে তো জাতভেদ নিয়ে কাজ হয়নি। সেখানে কি? সেখানে তার বিজ্ঞান মানসিকতার মন দিয়ে তিনি দেশের উন্নতির জন্য কিছু করে গেলেন। তিনি তো এরকম ভাবেননি যে আমি মুসলিম, হিন্দুর কেন উপকার করব, বা হিন্দুরা কেন মুসলিমের উপকার করবে, এমনটি ভাবেননি তিনি। তিনি ভাবছেন দেশের জনগণ 140 কোটি মানুষের উপকার কি করে হবে, এবং তা বাদে বিশ্বের দরবারে এই 140 কোটি মানুষ কি করে তার সম্মান প্রাপ্য, এবং জগতের মধ্যে ভারতবর্ষকে শ্রেষ্ঠ রূপ দেওয়া, এটা ছিল তার কাজ। তাহলে কি? তিনি কিন্তু বিজ্ঞান চর্চার সঙ্গে সঙ্গে সাহিত্য চর্চাও করেছিলেন। তার জীবনী, তার বায়োগ্রাফি পড়লেই আপনারা জানতে পারবেন। তাই আজকে এই ক্লাসটা আমি এতক্ষণ থেকে করলাম কেন? যে বিশ্বের দরবারে মানুষ তার জ্ঞান ভাণ্ডারকে বিকশিত করে তুলুক, একমাত্র তার পথ হচ্ছে সাহিত্য চর্চা। সাহিত্য চর্চা না করলে মানুষের মনের মধ্যে যে স্নেহ, প্রীতি, ভালোবাসা, এই যে জিনিসগুলি, এগুলির মুছে যাবে মানব সভ্যতার থেকে, আর মানুষ নিষ্ঠুর থেকে নিষ্ঠুরতম হবে। তাই আজকে আমি আমার ফলোয়ার বন্ধুদের বলবো,
আপনারা সঠিকভাবে কাজগুলি করবেন, যেটা আগামী দিনে ভারত তথা বিশ্বের কল্যাণে কাজে লাগে। নমস্কার, আজকের মতো এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ। গুড নাইট।